যখনই তার আস্তে আস্তে পড়াশোনাটা বাড়তে থাকছে, আরো বেশি করে পড়াশোনার সময় চাইছে, তখন কি হচ্ছে, এই যে অ্যাক্টিভিটিগুলো সে এতদিন ধরে করছিল, একটা 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 করে কমতে থাকে। এই যে টানতে টানতে অনেক সময় নিয়ে যাওয়া হয় কি না, এই সময়টা হচ্ছে তোমার এটার, চলো তোমাকে যেতেই হবে। তুমি ভালো লাগো কি মন্দ লাগো, দ্যাটস ইমমেটেরিয়াল, তোমাকে যেতে হবে, কেননা আমি ওই সময়টা তোমার জন্য ওখানে বরাদ্দ করে এসেছি। স্কুল শুধুমাত্র পড়াশোনার জায়গা না, স্কুল পড়াশোনারও জায়গা, সঙ্গে মানুষকে সামাজিক হতে শেখানো, তাকে ভালো মন্দ বোঝানোর জায়গা। আপনার ভালো লাগার বিষয়টা আজকে কিন্তু কেরিয়ার হতে পারে, যদি একটা বাচ্চাকে সেইভাবে তার ভালোবাসার জায়গাটাকে বেড়ে উঠতে সাহায্য করে তার পরিবার, তার বাবা মা। কাজটা আপনি ভালোবেসে করবেন, সময় দেবেন, আপনি সেখান থেকে সাকসেস পাবেন। হয়তো একদিন দুদিন সময় লাগতে পারে, কিন্তু পাবেন। তুমি কমার্স নিয়ে পড়াশোনা করছো, তুমি সায়েন্সের মতো ভালো না, কিন্তু মোটামুটি। আর তুমি আর্টস নিয়ে পড়াশোনা করছো, তার মানে তুমি কিচ্ছু পাবো না। একজনে যদি ভালোবেসেও আর্টস পড়তে চায়, চারপাশে সোসাইটি ধরে নেবে ও আর্টস পেয়েছে, তার মানে তার কিছু পায়নি, সেই জন্যই ও আর্টস বলছে। আজকে যদি একটা বাবা মা জানতে পেরে যায় যে আমার বাচ্চা কিসের জন্য তৈরি, ওর মধ্যে কি হওয়ার প্রবণতা আছে, ওর পছন্দের সাবজেক্ট কি, পছন্দের কেরিয়ার কি হতে পারে, ওর ইনার ট্যালেন্ট কি, তাহলে কিন্তু বাচ্চারা, বাবারা বা মায়েরা, এক কথা প্যারেন্টসরা, এই আননেসেসারি এক্সপেকটেশনটা থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারে। বেসিক্যালি অ্যাস্ট্রোলজিও একটা আলাদা সায়েন্স এবং ডিএমআইটিও কিন্তু আলাদা সায়েন্স। অ্যাস্ট্রোলজি যেটা বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে একটা প্রেডিকশন দিচ্ছে, এবং একটা আমি যতদূর আমি জানি সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি, তোমার এটা হতে পারে, এটা হওয়ার চান্সেস আছে। কিন্তু ডিএমআইটি বলছে যে তোমার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি, এই এরিয়াটাই হচ্ছে তোমার এরিয়া, এই ওয়েটাই হচ্ছে তোমার ওয়ে, যেখানে তুমি তোমার মতন করে এই জায়গাটায় ট্যালেন্টেড এবং এখানে তুমি কাজ করলে সাকসেসফুল হবে। বড় বিষয় হচ্ছে আপনি যে এজেই ডিএমআইটি টেস্ট করান না কেন, আপনার রিপোর্ট কিন্তু সেম থাকছে, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। বাট আমরা যদি অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সেটা গ্রহের অবস্থানের উপর কিছুটা ডিপেন্ড করে, যেটার ভিত্তিতে আজকে যে রেজাল্টটা রয়েছে বা আজকে উনি যে প্রেডিকশনটা করলেন 2 মাস পরে সেটা চেঞ্জ। এখন যদি আমি একজন সিঙ্গারকে বলি ক্রিকেটার হতে, সেটা তো পসিবল নয়। আজকে যারা সফলভাবে সিঙ্গার বা ক্রিকেটার, তারা কিন্তু কেউ নিজের প্রফেশন ছাড়া অন্য প্রফেশনে নিজেকে ফিট করাতে পারবে না। ক্রিকেট দুনিয়ার যাকে গড বলা হয়, আপনারা জানেন কিনা জানি না, তিনি কিন্তু ক্লাস 10ও পাস করেন, আমাদের একমাত্র সচিন রমেশ তেন্ডুলকর। এবং যারা আমরা ফুটবল ভক্ত, যাদেরকে আমরা গড বলে থাকি, মেসি এবং রোনাল্ডো বর্তমান যুগের, তারাও কিন্তু স্কুলটাও পাস করেনি, কিন্তু তারা নিজের কোন জায়গাটা স্পার্ক আছে তাদের, তারা খুঁজে বার করে আজকে তারা সাকসেসফুল লাইফে। কি বুঝতে পারছেন না? তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আমরা আবার স্বাগত জানাই। আজকে কি বিষয় কথা হবে এবং কারা কারা আছে আমাদের সাথে, সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। ঐশিকা ম্যাম এবং বিমান স্যার আজকে আমাদেরকে বলবে ডিএমআইটির ব্যাপারে, ডার্মাটোগ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা হচ্ছে আপনাদের হাতের, 2 হাতের 10টা আঙুলের একটা ছাপ নেওয়া হবে বা ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হবে, নিয়ে আপনার ফিউচারে কি কাজ করলে আপনার ভালো হয়, কি সাবজেক্ট নিলে আপনার ভালো হতে পারে, এবং বাদবাকি আপনার লাইফে ইমোশন কেমন, রিলেশনশিপ কেমন, আপনার ব্যক্তিত্ব কি রাখলে মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, পুরো গাইডলাইন্স আছে এই বিষয়টার উপর। এবং আমাদের যে স্যার এবং ম্যাম এই পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছে। দেখুন, আপনার সন্তানকে আপনি চান আপনি খুব উঁচু জায়গায় দেখতে, এবং সেই জিনিসটা কিন্তু একদিনে হবে না, ছোটবেলা থেকে আস্তে আস্তে যায়। ক্লাস 1-এ যদি আপনি করান, আস্তে আস্তে তার মধ্যে একটা প্রতিভা জন্মাতে পারে। পড়াশোনাটা অবশ্যই দরকার, তার সাথে সাথে যদি দেখুন ও চেসে ভালো, ও ব্যাডমিন্টনে ভালো, ও ফুটবলে ভালো, তো আপনি কেন চেষ্টা করবেন না সেই জায়গায় যাক? আপনার তো উচিত আপনি বাবা মা হয়ে আপনার সন্তান সেই জায়গায় পৌঁছাক। তেমনি আমরা অনেক সময় কি করি, নিজেদের প্রোটেক্ট করার জন্য জ্যোতিষের কাছে যাই। জ্যোতিষের কাছে গেলেই কিন্তু আপনার কিন্তু প্রচন্ড পরিমাণে টাকা একটা নেওয়ার ধান্দায় তারা থাকেন, এবং সেখানে দেখা যায়
20,000, 30,000, আংটি বানান 50,000, 60,000 করে লেগেই যায়। কিন্তু এখানে সেটা লাগে না। আপনার মাথা গরম হচ্ছে, এটা পড়ুন, এটা পড়লে আপনার ঠান্ডা হবে না, এখানে কাউন্সিলিং করিয়ে দেবেন, একবারই কাউন্সিলিং করে দেবেন। হ্যাঁ, আপনার ছেলের ভবিষ্যতে এরকম রাগা হতে পারে, সেই সময় এইটা করবেন। প্রত্যেকটা ডিটেলস এবং এখানে প্রত্যেকটা ব্যাপারে ম্যাম এবং স্যার আপনাদেরকে বোঝাবেন। পডকাস্টে পুরোটাই আছে। এই জন্য বলছি, অন্ধবিশ্বাস ছাড়ুন, সায়েন্সের দিকে এগিয়ে যান, এবং এই যে নাম্বারটা অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনার নিজের সন্তানের জন্য শুরু করে দিন এবং ডাইরেক্ট তাদের কাছে চলে যাব। কেমন আছেন? খুব ভালো। আর আজকে কি বিষয়ে কথা হবে সেটা যদি একটু ব্রিফ করেন। দেখুন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আজকালকার দিনে যে খুবই রেলেভেন্ট একটা বিষয়, যেটা আমাদের সকলের, আমরা বিষয়টা নিয়ে কথা বলছি, কিন্তু বিষয়টা আমার থেকে আমরা কি করে বেরিয়ে আসবো বা বিষয়টাকে আমাদের কি করে নিতে হবে, আমরা কিন্তু আজকে সেটা নিয়ে কথা বলবো বেশি করে। যেমন ধরে নিন, আজকের দিনে আমাদের বাবা মায়েদের মধ্যে তাদের বাচ্চাদেরকে নিয়ে তো সবাই খুব সজাগ, সবাই খুব মানে অত্যন্ত রকমভাবে চিন্তিত। বাবা মায়েদের খুব একটা কমন কথা হচ্ছে যে আজকাল প্রচণ্ড কম্পিটিশন, বা খুব ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে কিচ্ছু করতে পারবে না। বাবা মারা অত্যন্ত চিন্তিত। ঠিক একইভাবে যারা আজকে চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, তাদের কাছেও শুনবেন যে প্রচণ্ড কম্পিটিশন, বাজারে কিন্তু চাকরি নেই। আশা করি আপনি আমার সঙ্গে একমত হবেন। কিন্তু কেন এই জায়গাটা তৈরি হয়েছে, বা এই জায়গাটা থেকে আমরা কেন বেরোতে পারবো, কিভাবে বেরোতে পারবো, আমি আজকে না সেই বিষয়ে আমরা এসেছি এই আলোচনাটার জন্য। আজকে দেখবেন, প্রথম কথা হচ্ছে যে যখন বাচ্চাদের কথা বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি সবার কথা বলছি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা যখন একদম শুরু থেকে সে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, তাকে নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে তার বাবা মা তাকে এনগেজ করে দিচ্ছে। খুব ভালো কথা, অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ করা বাচ্চাদের গ্রোথের জন্য খুবই দরকার। কি করছে, ধরুন বাচ্চাটা পড়াশোনার সঙ্গে সঙ্গে কেউ সুইমিং করছে, কেউ ড্রয়িং করছে, কেউ গান করছে, কেউ রিসাইটেশন করছে। এইভাবে সে নানা রকম অ্যাক্টিভিটি, অনেক রকম অ্যাক্টিভিটির সঙ্গে সে যুক্ত রয়েছে। যখনই তার আস্তে আস্তে পড়াশোনাটা বাড়তে থাকছে, আরও বেশি করে পড়াশোনার সময় চাইছে, তখন কি হচ্ছে, এই যে অ্যাক্টিভিটিগুলো সে এতদিন ধরে করছিল, একটা 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 করে কমতে থাকছে। একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনার চাপটা যখন খুব বেশি হয়ে যায়, তখন সবকে সমস্ত রকম অ্যাক্টিভিটি থেকে সরিয়ে দেওয়া হয়, শুধু পড়াশোনাটা করো। আমার কথা হচ্ছে, এই যে বাচ্চাটা এতদিন ধরে যে এতগুলো অ্যাক্টিভিটির পেছনে যে সময়টা দিল, এনার্জিটা দিল, কিসের জন্য দিল? শুধু কি নিজেকে ওই সময়টুকু ব্যস্ত রাখার জন্য? আজকে যদি এই সে সময়টাকে দিল, সেই সময়টা থেকেও সে যদি কিছু নিজের কেরিয়ার তৈরি করার রসদ পেয়ে যায়, সেটা তো খুবই ভালো ব্যাপার। তারপরে ধরে নিন, এই যে আপনার কথা থেকে একটু মাঝে জিনিস জিজ্ঞেস করতে চাইছি, যে এই যে বাচ্চারা যে একটার পর একটা অ্যাক্টিভিটিস তাদের কাছ থেকে বা তাদের লাইফ থেকে লেফট হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে, পড়াশোনার চাপে, যেটা মেন, যেটা আমরা বলে থাকি, এটা আমাদের সমাজের কিছু দোষ না? কারণ আজকে যদি আমি গ্র্যাজুয়েশন পাস না করি, তাহলে তুমি এই জিনিসটা নিয়ে পড়তে পারবে না। ঠিক আছে, যেমনি রামানুজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তিনি ছোটবেলা থেকে ম্যাথসেই 100-এ 100 মার্কস পেতেন, তার বাদবাকি সাবজেক্টগুলোতে তার ইন্টারেস্টই আসতো না, এবং পড়তেন না, তিনি 0 পেতেন, ফেল করতেন, যার ফলে কিন্তু উনি অনেক বছর পড়াশোনাটা করতে পারেননি ঠিকভাবে। তো কোনো না জায়গায় মনে হয় না যে সমাজ আমাদেরকে ওই জায়গাটাকে, মানে একটা বাউন্ডারি দিয়ে, তোমাকে 10 পাস করতে হবে, 12 পাস করে তুমি তোমার মনের মতো সাবজেক্ট নিতে পারো, তার আগে তুমি নিতে পারো না। এটা কোনো জায়গায় বাউন্ডারিজ দিচ্ছে এটা সমাজ কিছুটা, বা বলতে পারেন যে আমাদের এডুকেশন সিস্টেমও কিছুটা। কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় যে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে কিছু একটাকে বেঁধে দেওয়া হয়। তো ধরে নিন, আমি আপনাকে বলছি, এই যে একটা বাচ্চার কথাতেই প্রথমে বলছি, এই যে এতগুলো অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাটাকে এনগেজ করে রাখা হলো,
আজকে যদি আমি জানতাম পার্টিকুলারলি কোন অ্যাক্টিভিটিটা আমার বাচ্চার জন্য একদম আইডিয়াল, তাহলে আমি শুধু তাকে সেখানেই দিতাম। আমি তাহলে বাদবাকি অ্যাক্টিভিটিগুলোর মধ্যে তাকে এনগেজ করতাম না। তাতে যেটা হতো, বাচ্চার এনার্জিটা ওখানে আমি বাঁচাতে পারতাম, বাচ্চা নিজের মতো করে কিছু সময় কাটাতে পারতো। আমাদের শুধু বড়দেরই তো মি টাইম দরকার হয় তা নয়, প্রত্যেকটা মানুষেরই কিছু নিজস্ব সময় দরকার হয়, যে জায়গাটায় সে রুটিনের বাইরে গিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটাবে। সে একটা বাচ্চা থেকে একটা বয়স্ক প্রত্যেকের দরকার সেই সময়টা নিজেকে এনার্জাইজ করে বাকি কাজের জন্য। আজকে যদি বাচ্চাটা সেখান থেকে সেই চাপটা থেকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাগুলো সব যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে থাকছে নিজের ইচ্ছেতে থাকছে না, তাকে দেখবেন যে টানতে টানতে অনেক সময় নিয়ে যাওয়া হয়, কি না এই সময়টা হচ্ছে তোমার এটার, চলো তোমাকে যেতেই হবে, তুমি ভালো লাগো কি মন্দ লাগো দ্যাটস ইমমেটেরিয়াল, তোমাকে যেতে হবে, কেননা আমি ওই সময়টা তোমার জন্য ওখানে বরাদ্দ করে এসেছি। একদম। কিন্তু এই জায়গা থেকে আপনার মনে হয় না যে একটা এডুকেশন একটা বাচ্চার দরকার? একটা দেখুন, আমি বলছি না যে সেই কাজটা করাটা খারাপ নয়, কিন্তু ওই একটা মানুষকে যদি একটা, এই যে আমি আপনি যে কথা বলছেন, এই যে শালীনতা বজায় রাখাটা, এটা কিন্তু আমাদের একটা শিক্ষা, যেটা পারিবারিক শিক্ষা বা একটা স্কুলে পড়েছি সেই শিক্ষা। তো সেখানে দাঁড়িয়ে আপনার এটা মনে হচ্ছে না যে আমি আজকে বাচ্চাটাকে যে জোর করছি তখন স্কুলে যেতেই হবে, যার ফলে ও স্কুলে গিয়ে সেই পড়াশোনার জিনিসটা ঢুকতে পারে? কোনো জায়গায় মনে হয় না যে জিনিসটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, স্কুলটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়। না, আশা করি আপনি আমার সঙ্গে একমত হবেন। একমত। আজকালকার বেশিরভাগ জায়গাতেই নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ব্যাস, অনেক ক্ষেত্রে হয়তো দাদু ঠাকুমা থাকলেও থাকেন। তো স্কুলটা হচ্ছে বাচ্চাদের কাছে একটা মুক্ত বাতাস, সেখানে গিয়ে সে তার নিজের বয়সে বাকিদের সঙ্গে সময় কাটাচ্ছে, পড়াশোনা করছে, সমস্ত কিছু করছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে মেলামেশা শিখছে। স্কুল কিন্তু তাকে ভালো মন্দ দুটো শেখানোর জায়গা। আজকে যদি স্কুলে সে না যায়, সে লোকজনের সঙ্গে মিশতে পারবে না। পড়াশোনাটা তো একটা অবশ্যই ব্যাপার, কিন্তু সে বাকি লোকের সঙ্গে মিশতে পারবে না, সে সমাজটাকে জানতে পারবে না, বাইরে কি হচ্ছে না হচ্ছে। আমি যদি আজকে একটা বাচ্চাকে সারাক্ষণে আমি সেই ল্যাপটপে অনলাইনে পড়াশোনা করাই, সে তো বাইরের কিছুই জানতে পারছে না। আজকে যদি ছোট বাচ্চাটা কারোর সঙ্গে নিজের বন্ধু তৈরি করতে না পারে, আজকাল কিন্তু ঠিক বন্ধু পাওয়াটা একটা খুব বড় ব্যাপার, এবং সেটা সম্ভব, সেটা শুরু হয় কিন্তু স্কুল থেকে। স্কুল শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, স্কুল পড়াশোনারও জায়গা, সঙ্গে মানুষকে সামাজিক হতে শেখানো, তাকে ভালো মন্দ বোঝানোর জায়গা। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। স্কুলে যাচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছে, হোমওয়ার্ক নিয়ে চলে যাচ্ছে, এটা পার্ট। স্কুল পড়াচ্ছে, পুঁথিগত শিক্ষার বাইরেও তাকে অনেকগুলো শিক্ষা দিচ্ছে স্কুল, সেটাই কিন্তু স্কুলের কাজ। এবং আজকালকার দিনে স্কুলগুলো তো একই জায়গা থেকে আপনাকে পড়াশোনা শেখাচ্ছে, আপনাকে খেলাধুলা শেখাচ্ছে, আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাচ্ছে। তো স্কুলটা কিন্তু এখন আর আমাদের সময় আমরা যেরকম স্কুল কাটিয়ে এসেছি তার থেকে এখন অনেক বেশি আলাদা। ভালো না খারাপ? দেখুন, প্রত্যেক জিনিসেরই না দুরকম দিক আছে। আজকের দিনে সমাজের চাহিদা, আমাদের সময় আমি বলে দিচ্ছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে না আমাদের সময় অতটা কেউ কনসার্ন ছিল না। হ্যাঁ, কেউ ভালো গান গাইতো, কেউ ভালো তবলা বাজাতো, কেউ ভালো নাচ করতো, ব্যাস ওখানে। সেটা বাড়িতে টিচারের জন্য থেকেই করাতো, স্কুল থেকে তখন স্কুল যেটা প্ল্যাটফর্মটা ছিল, যে যারা এই অ্যাক্টিভিটিগুলো করতো, স্কুলে যখন একটা ফাংশন হতো, হ্যাঁ এই ছেলেটা এই জানে, এই মেয়েটা এই জানে, আমরা এদেরকে নিয়ে এইভাবে ফাংশনটা সাজাবো। তখন কিন্তু এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা থেকেও যে কেরিয়ার হতে পারে, সেটা কিন্তু সেই সময় মানুষের ধারণা ছিল না। আজকে কেরিয়ার অপশনগুলো অনেক ডাইনামিক হয়ে যাচ্ছে, অনেক ভাস্ট হয়ে যাচ্ছে। আপনার ভালো লাগার বিষয়টা আজকে কিন্তু কেরিয়ার হতে পারে। যদি একটা বাচ্চাকে
সেইভাবে তার ভালোবাসার জায়গাটাকে বেড়ে উঠতে সাহায্য করে তার পরিবার, তার বাবা মা। আপনাকে শুরুতে বললাম না যে খুব কম্পিটিশন, সে এডুকেশনের ক্ষেত্রেই হোক, চাকরি বাকরির ক্ষেত্রেই হোক। চাকরি বাকরির ক্ষেত্রে যেটা হয়ে থাকছে যে সঠিক ম্যান পাওয়ার হচ্ছে না, কারণটা হচ্ছে গিয়ে বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে আজকে যে ওয়ার্কফোর্সটা তৈরি হচ্ছে তারা বাধ্য হয়ে ওই জায়গাটায় যাচ্ছে, কেননা তাকে একটা চাকরি করতে হবে, তাকে সংসার দেখতে হবে, তাকে রোজগার করতে হবে, একটা ডিউটি। আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে বেশিরভাগ, যেমন ধরে নিন এই যে এডুকেশনগুলো করছে তারা কিন্তু সবাই নিজের ইচ্ছেতে করছে না। কিভাবে করছে না, সমাজ পরিবার বলছে তুমি এটাতে যাও, এটাতে তোমার কেরিয়ার আছে, এটাতে তুমি ভালো আর্নিং পাবে, যেটা দিয়ে তোমার আজকে যদি আপনার প্যাশনটাকে ফলো করেও আজকে দেখুন না, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের নতুন রকমের ডাইমেনশন চলে এসেছে কেরিয়ারে। অনেক সোশ্যাল মিডিয়া থেকেই রোজগার করছে। সোশ্যাল মিডিয়া থেকে তো রোজগার করছি, যেমন ধরে নিন আমি আপনাকে খুব একটা এক্সাম্পল দিই, যে কোনো ক্রিকেট ফুটবল যাই করুন, মাঠে খেলে 11 জন, রিজার্ভ বেঞ্চে থাকবে আরো 5 জন, 16 জনের টিম, একজন কোচ, একজন ম্যানেজার, একজন ফিজিওথেরাপিস্ট। অ্যাপারেন্টলি এই হচ্ছে কি একটা টিম। এরা কিনা স্পোর্টসকে কেরিয়ার। যতজনকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন তার কয়েক গুণ লোক ওই টিমটার পেছনে কাজ করে চলেছে। যেমন ধরে নিন এই যেমন টিমগুলো, এদের একজন মেডিকেল একটা বড় টিম থাকে যেখানে ডাক্তাররা কাজ করছে। এই যে টিমগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, একটা টিম থাকছে যারা এই মুভমেন্টে সাহায্য করছে, তাদের সে লজিস্টিক সাপোর্ট থেকে তাদের ট্রান্সপোর্টেশন সাপোর্ট। আবার আরেকটা টিম থাকছে যাদের কাজ হচ্ছে কি বিপক্ষের খেলাকে সারাক্ষণ ধরে পর্যবেক্ষণ করে একটা অ্যানালিসিস করে রিপোর্ট তুলে দেওয়া। তো 16 জন যখন খেলছে তার পেছনে দেখা যাবে যে 116 জনের একটা টিম কাজ করছে। এই লোকগুলো যে কাজগুলো করছে, এই যে জবগুলো ক্রিয়েট হয়েছে, এই যে পোস্টগুলো ক্রিয়েট হয়েছে, এগুলো কিন্তু আজ থেকে 10-12 বছর আগেও সেভাবে ছিল না। যত মডার্নাইজ হচ্ছে তত নতুন নতুন তো জব ক্রিয়েট হচ্ছে। আপনাকে তো সেইভাবে করতে হবে। আপনি যদি সেই ট্র্যাডিশনাল ওয়েতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করে গ্র্যাজুয়েশন করে তারপরে যদি ভাবতে বসেন এবার আমাকে কি করতে হবে, তাহলে তো আপনি জীবনে অর্ধেকটা সময় কাটিয়েই ফেললেন। তারপরে আপনি ভাবতে বসলেন যে আমি কি করব। কারণ আমাদের এটা পড়াশোনা শেষ হয় 25-24। হ্যাঁ, এবার আপনি ধরে নিন, আপনি দেখে নিলেন যে আপনার কিসে প্যাশন আছে, আপনার কোন জিনিসটা, আপনি কিসের জন্য তৈরি হয়েছেন। আজকে যদি আপনি সেই জিনিসটা জানতে পেরে যান, দেখুন আমাদের প্রথাগত শিক্ষাটা দরকার। ওটা দরকার এই কারণেই, কারণ ওটাই আপনাকে শুরুটা করবে। আমি যেটা বললাম না, স্কুল কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়। আপনাকে জানতে হবে যে আপনি কিসের জন্য তৈরি। পড়াশোনার পাশাপাশি আপনাকে সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে, এবং যেহেতু আপনি সেটার জন্য তৈরি, সেটা আপনার ভালো লাগার জায়গা, আপনি মনের আনন্দে সেটার জন্য সময় দেবেন উইলিংলি। আর যে কাজটা আপনি ভালোবেসে করবেন, সময় দেবেন, আপনি সেখান থেকে সাকসেস পাবেনই। হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, কিন্তু পাবেনই, এইটুকু গ্যারেন্টি। তো স্যার আজকে যে বিষয়টা লোকেরা যেটা দেখেছে, থাম্বনেল দেখেছে এবং টাইটেলও পড়েছে, সেই সাবজেক্টটা বা সেই জিনিসটার ব্যাপারে একটু বলে দিন। আজকে যদি আমাদের কাছে এমন একটা টুল আছে যেটা একদম শুরু থেকে বললে প্রত্যেকটা স্টেজে এর ইউটিলিটি আছে। কিরকম ইউটিলিটি? যেমন ধরে নিন স্কুলে যখন কোনো বাচ্চা পড়তে যাচ্ছে, অনেকে মিলে পড়ছে, একই সাবজেক্ট, একই টিচার, একই এনভায়রনমেন্ট। কেউ ভালো রেজাল্ট করছে, কেউ খারাপ রেজাল্ট করছে। আমরা খারাপ রেজাল্ট বলি না, আমরা বলি খারাপ এই জন্যই মনে হচ্ছে সেখানে একটা কম্প্যারিজন চলে আসছে। খারাপটা কার সাপেক্ষে? যে ফার্স্ট হয়েছে তার সাপেক্ষে সে খারাপ করেছে। এই প্রথমত হচ্ছে আমরা বাচ্চাদেরকে এরকম না কম্প্যারিজনের মধ্যে কখনো আনবেন না। কারণটা হচ্ছে যে ফার্স্ট প্যারেন্টসদের বলছে, এক্স্যাক্টলি, আমি এটা একদম শুরুর দিকে প্যারেন্টসদেরই বলছি, কারণ বাচ্চারা তো বাচ্চাদের মতো।
তাদের যেটা ভালো লাগে যেটা খারাপ লাগে তারা মুখের ওপর বলে দেয়, মুখের ওপর করে দেয় বেশিরভাগ বাচ্চাই আজকালকার দিনে। এটা একদিকে ভালো একদিকে খারাপ। বললাম না সবকিছুর একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে। এবার যে ফার্স্ট হচ্ছে সে কেন ফার্স্ট হচ্ছে, আর যে ফার্স্ট হতে পারছে না সে কেন, এটা আমাদের কাছে খুব লজিক পরিষ্কার হচ্ছে কি বেশিরভাগ গার্জিয়ানের কাছে এক কথায় আপনাকে জানিয়ে দেবে, ও মনোযোগী, ও ভালো পড়াশোনা করেছে, এ অমনোযোগী, এ পড়াশোনা করে না। এটা হচ্ছে একদম এক কথায় তারা উত্তর দিয়ে দেবে। কিন্তু যে অমনোযোগী সে কেন অমনোযোগী, কি করলে সে মনোযোগী হতে পারে, সেই জায়গাটা কিন্তু বেশিরভাগ জায়গাতে কেউ করে না। আমাদের কাজ কিন্তু হচ্ছে কি মানে যারা গার্জিয়ান আছে আজকালকার দিনে, যারা মডার্ন গার্জিয়ান, তাদেরকে এই জায়গাটাকে বলে দাও। আপনি আপনার বাচ্চাকে বলে দিলেন হচ্ছে কি অমনোযোগী, সেটা তো সিমটম। এই কিওরটা কি করে সেটা আপনাকে জানতে হবে, তবে তো আপনি অমনোযোগী থেকে মনোযোগীতে করতে পারবেন। একই বাচ্চাকে দেখুন, বাচ্চাদের না নানা রকমের শেখার পদ্ধতি আছে। কেউ আবার অনেক বাচ্চা এমন আছে যারা গ্রুপের মধ্যে পড়তে পারে না, দেখেছি এটা। তাদের 1-to-1 অ্যাটেনশন দরকার পড়ে। আবার অনেক বাচ্চা আছে যারা গ্রুপের মধ্যে স্বচ্ছন্দে মানিয়ে নেয়। আজকে আপনার বাচ্চাকে আরেকটু যদি উপরের দিকে যাই, পড়াশোনার ক্ষেত্রে বলছি, আমাদের এখানে খুব একটা প্রচলিত ধারণা, তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তুমি ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তুমি যদি কমার্স, আর এটা কিন্তু ছোট বিষয় না, এটা অনেক বড় একটা ভাস্ট ব্যাপার। আমি বলে দিচ্ছি আপনাকে কিরকম হয়। আর তুমি কমার্স নিয়ে পড়াশোনা করছো, তুমি সায়েন্সের মতো ভালো না কিন্তু মোটামুটি। আর তুমি আর্টস নিয়ে পড়াশোনা করছো, তার মানে তুমি কিচ্ছু পাওনি। একজন যদি ভালোবেসেও আর্টস পড়তে চায়, চারপাশে সোসাইটি ধরে নেবে ও আর্টস পেয়েছে, তার মানে তার কিছু পায়নি, সেই জন্যই ও আর্টস নিয়েছে। মানে এরকমভাবে এমন প্রথমেই কিনা একটা মার্কিং সবাইকে করে দেওয়া হয়। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই একটা নিজস্ব গ্রাউন্ড আছে, একটা পরিধি আছে। আজকে ধরে নিন একটা ছেলে বা মেয়ে, সে আর্টসকে ভালোবাসে, বাঁচতেই পারে, সেটা তার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু বাড়ির চাপে তাকে সায়েন্স নিতে হয়েছে। কি হচ্ছে, একে তো হচ্ছে সেটা তার অপছন্দের জায়গা বিষয়, তার উপর হচ্ছে বাবা মার এক্সপেকটেশন। বাচ্চার মানে এরা পারে না সামাল দিতে সবাই। আপনি যদি একটা খোঁজ নিয়ে দেখবেন, আমাদের এই যে মানে ইয়াং টিনেজ যেটা আছে না, বা জেন জি যেটা বলা হয়, হ্যাঁ জেন জেড, অনেক টিনেজের থেকেও কয়েক স্টেপ আগে জেন জেড। জানি না এরপরে কোন জেন আসবে, জেড তো অলরেডি চলে এসছে, এবার জেড প্লাস, জেড আলট্রা এরকম আসতেই পারে, যেটা এখন ট্রেন্ডে আছে। হ্যাঁ ট্রেন্ডে আছে। এদের মধ্যে সুইসাইড করার টেন্ডেন্সি কিন্তু প্রচন্ড বেড়ে গেছে, কারণ এরা এই চাপগুলোকে নিতে পারছে না। একে বাবা মার অসম্ভব এক্সপেকটেশন, সঙ্গে হচ্ছে কি নিজের অপছন্দের জিনিসটাকে নিয়ে বাকি জীবন চলার একটা চাপ। আজকে ধরেন আমি বাবা মার কথাই বলছি, আজকে যদি একটা বাবা মা জানতে পেরে যায় যে আমার বাচ্চা কিসের জন্য তৈরি, ওর মধ্যে কি হওয়ার প্রবণতা আছে, ওর পছন্দের সাবজেক্ট কি, পছন্দের কেরিয়ার কি হতে পারে, ওর ইনার ট্যালেন্ট কি, তাহলে কিন্তু বাচ্চারা, বাবারা বা মায়েরা, এক কথা প্যারেন্টসরা, এই আননেসেসারি এক্সপেকটেশনটা থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবে। সেই টুলটা এখন চলে এসেছে, যেটা দিয়ে তারা তাদের বাচ্চাকে সম্পূর্ণ নতুনভাবে জানতে পারবে। তার বাচ্চার পছন্দের সাবজেক্ট কি, তার বাচ্চা কিভাবে পড়াশোনা করতে পারবে, তার বাচ্চার ফিউচার কেরিয়ার অপশন কি হতে পারে, সে ট্র্যাডিশনাল কেরিয়ার অপশনের মধ্যে দিয়ে যাবে নাকি অন্য রকমের কোনো কিছুতে সে কেরিয়ার অপশন হিসেবে তৈরি করতে পারবে, কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। ইনফ্যাক্ট আমি আপনাকে বলে দিচ্ছি, এই টুলটা এতটা স্পেসিফিক, ধরুন আপনি শুধু গেমস ভালোবাসেন তাই নয়,
ইনডোর না আউটডোর সেটা পর্যন্ত জানা যায়। তাহলে যেটা হবে, প্রথমত বাবা মাদের এক্সপেকটেশনটা সেইভাবে তৈরি হবে না বাচ্চাদের উপর থেকে, সেটা একটা বিরাট বড় রিলিফ। দেখুন, এক কথায় বলতে গেলে বাচ্চাদের বাবা মায়েরা তো বাচ্চার উপর ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করছে, সময় দিচ্ছে, অর্থ দিচ্ছে, এবং যে কোনো ইনভেস্টারই যদি ইনভেস্টমেন্টের ঠিকমতো রিটার্ন না পায় মোটেই খুশি হয় না। তো সেই ইনভেস্টমেন্টের পর যদি তারা সেই রিটার্নটা যখনই তারা পাচ্ছে না, তখনই তারা বাচ্চাদের উপর প্রেশার ক্রিয়েট করছে, মানে বাড়িতে একটা অস্থির পরিবেশ তৈরি হচ্ছে, বাড়ির পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। একটা লোক তো সারাদিন পর বাড়িটা ফিরছে, বাড়িটা তার কাছে একটা শান্তির জায়গা, সে তো ওখানে সারাদিনের ক্লান্তি বা চিন্তা সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো সে বাড়ি ঢুকছে। যে কেউ যে বাড়িতেই থাকুক না কেন, বাড়িটা বাড়ি হয়। সেখানে আসার পরও যদি তাকে এইভাবে সমস্ত কিছু ফেস করতে হয়, সেটা বাড়ির পরিবেশটার পক্ষেও ঠিক না। এবং আজকালকার বাচ্চারা এই জিনিসগুলো বেশিরভাগ বাচ্চাকে নিতে পারছে না। এবং আমাদের এই টুলটা কিন্তু আরও আপনাকে বলে দেবে যে আপনার বাচ্চা এই ধরনের প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা কতটুকু আছে, বা নাও থাকতে পারে। হ্যাঁ, মানে আদৌ আছে কি না। স্যার, এখানে আমার একটা প্রশ্ন হবে, আপনি তো এই টুলটা দিয়ে একটা বাচ্চার কেরিয়ার ডিসাইড করে দিতে পারেন। না 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 না, আমি এখানে ঠিক করে দিচ্ছি একটু। আমরা ডিসাইড করে দিই না, আমরা যেটা আছে সেটাকে বলি। কোনো না কোনোভাবে ডিসাইড করে দিচ্ছে যে হ্যাঁ, ওর মধ্যে এই খেলোয়াড় হওয়ার প্রবণতাটা রয়েছে। আপনি তো বলে দিচ্ছেন এই ব্যাপারটা, হ্যাঁ, প্রবণতা রয়েছে, নাকি বলছেন যে ওকে যদি খেলোয়াড় হয় তাহলে ও সাকসেসফুল হবে? ওর মধ্যে খেলোয়াড় হওয়ার গুণ রয়েছে, এবার বাড়ির লোকের দায়িত্ব সেই গুণটাকে তারা পলিশ করবে কি করবে না। এমন নয় যে ওর মধ্যে খেলোয়াড় হওয়ার প্রবণতা আছে মানে ও খেলোয়াড়ই হবে, এমন কোনো ব্যাপার না। আমরা বলে দিচ্ছি যে ওর মধ্যে এই এই গুণগুলো আছে। বা হতে পারে ও কমেন্ট্রি করতে পারে, হর্ষা ভোগলের মতো কমেন্ট্রি করতে হ্যাঁ, পারে। যেমন ওর কিন্তু অরিজিনালি খেলোয়াড়ের কোনো খেলার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, ও আইআইএম থেকে পাস আউট। হ্যাঁ, কিন্তু উনি বক্তা হিসেবে খুব ভালো, ক্রিকেটের বক্তা হিসেবে। এক্স্যাক্টলি, তাহলে কি উনি তো সোকল খেলোয়াড় না হয়েও এনফিল্ডে আছেন এবং যথেষ্ট সফলভাবে আছে, সফলভাবে, এবং তার মানে কথার ধরন। এবং শুধু হর্ষা ভোগলেকে দেখেও তো এখন আরো সবচেয়ে বড় কথা, বেশ কিছু ফিমেল কমেন্টেটর আছে যেগুলো আপনারা দেখবেন, তারা কিন্তু সোকল খেলোয়াড় কোনোদিন ক্রিকেটটা খেলেনি না, কিন্তু তারাও আজকের দিনে সফলভাবে কমেন্ট্রিটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিচ্ছে। আর স্পেসিফিকলি ক্রিকেট প্রফেশন হিসেবে, ক্রিকেট কমেন্ট্রি হিসেবেই তারা ক্রিকেট এমন আছে তারা সব কিছু করছে, তারা ক্রিকেটেই করছে। না, তার মানে কি তারা তাদের প্যাশন, তাদের ভালোবাসার জায়গাটাকে ফলো করেছে। মানে আপনি এই যেভাবে বলতে পারেন। এক্স্যাক্টলি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার বাচ্চা কিসের জন্য। হ্যাঁ, হয়তো এটা হতে পারে যে অনেক বাবা মায়ের কাছে এটা মনে হবে যে তারা তাদের বাচ্চাকে নিয়ে যে এক্সপেকটেশনটা রেখেছিল সেটাকে দেখা গেল যে তার সঙ্গে মিলছে না। আমি তো বলবো সেটা খুব ভালো যে আপনি একদম শুরুতে সেটা জানতে পেরে যাচ্ছেন। আজকে থেকে 10-12 বছর পরে যখন দেখতে পারতেন যে আপনার বাচ্চা আপনার এক্সপেকটেশনকে মিট করাতে পারছে না, সেটা এমন একটা সিচুয়েশন হতো যে তখন ওখান থেকে ও অন্য কোথাও যেতেও পারতো না। এবং আপনাদের মধ্যে আজকে আপনি শুরুতেই তো জানতে পেরে যাচ্ছেন ও কিসের জন্য তৈরি। সেটা যদি আপনার এক্সপেকটেশনকে মিট করানোর জন্য হয়, আপনি যথেষ্ট ভালো। যদি না করানো হয় সেটাও ভালো, কেননা তখন আপনার কাছে সময় থাকছে বাচ্চাকে বাচ্চার মতো করে বড় করার, যাতে আপনাদেরও ভবিষ্যতে আর এটাকে নিয়ে কোনো রকম আফসোস করতে না হয়। এটা তো হলো কেরিয়ার, বা এটা একটা বাচ্চাকে এনহ্যান্স করার ব্যাপারটা। অনেক বাবা মা আছে যারা দুজনেই জব করে, বাচ্চাকে বাড়িতে রেখে দেয়, এবং তারা এই যে লোনলিনেসের ব্যাপারটার জন্য একটা বাজে পদক্ষেপ অনেক সময় নিয়েছে। এবং এর অনেক হিস্ট্রি আমরা শুনতে পাই, কাগজ টাগজে আসে। আর খুব কম বয়সের বাচ্চা, যেমন আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, নাম নিচ্ছি না, ক্লাস 6-এ পড়ে। আরো 2-3টে স্কুলে কারো কেউ ক্লাস 7-8-এ পড়ে, কেউ ক্লাস 10-এ পড়ে। মানে রেজাল্ট ভালো হয়নি বলে মানে ভয়তে সে মানে কয়েক পার্সেন্ট কম পেয়েছে। মানে পার্সেন্টেজটা কেমন স্যার আপনাকে বলি, 85 পেয়েছিল, 5 মার্কস পায়নি বলে সে এরকম একটা বাজে পদক্ষেপ সে নেয়। বাবা মার মধ্যে এই যে একটা বাচ্চার ভেতরে যে এটা শেখাচ্ছে না, বা লোনলিনেসটার ফলে যে একটা বাচ্চা এরকম বাজে পদক্ষেপ নিচ্ছে, তো সেই জায়গাটা আপনি কি করতে পারেন? দেখুন, আমি প্রথমেই আপনাকে বললাম না, বাচ্চাদেরকে না প্রথমে এই কম্প্যারিজনের মধ্যে ফেলাটা ঠিক নয়।
কারণটা হচ্ছে আজকে আপনি একটা কথা বললেন যে প্রথম বললেন আপনি কম পেয়েছে, হ্যাঁ, ঠিক আছে, তারপরে আপনি বললেন যে 5% কম পেয়েছে, তার মানে কি ওর থেকে একজন 5% বেশি পেয়েছে, বেশি পেয়েছে। আবার সে একটা কম্প্যারিজনে চলে আসছে। হুম, মানে ইন্ডিভিজুয়ালি যদি দেখা যায় ওর নাম্বারটা কিন্তু খারাপ নয়, না। যখন ওকে কম্পেয়ার করা হচ্ছে অন্য আরেকজনের সাপেক্ষে তখন সেখানে নাম্বারটাকে খারাপ লাগছে দেখতে। তার মানে কি আজকে যদি সেই বাবা মায়ের কাছে জানা থাকতো যে আমার বাচ্চা কিসের জন্য, হুম, তাহলে কিন্তু এই 5 নাম্বার কম পাওয়াটা, 5% কম পাওয়াটা হুম, বাচ্চাটাকে এতটা ভীত করতে পারতো না। সে তখন জানে যে আমার বাবা মাও জানে বা আমিও, সবাই জানতে পেরে গেছি আমাকে এরকম একটা কেরিয়ার আমার জন্য অপেক্ষা করছে। হুম। আজকে যখন এই বাচ্চারা এই এরকম ভয় ভয় কতক্ষণ থাকবে বলুন না? সব বাচ্চা তো এই টেনশনটা নিতে পারে না। না। বাড়ির বেশিরভাগই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা এক্সপেকটেশন চাপিয়ে দিচ্ছে, বাচ্চাটা কার কাছে যাবে, কাকে গিয়ে বলবে, ভেতরে ভেতরে গুমড়ে মরছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এগুলো বাচ্চাগুলোকে খুব অল্প বয়সে খুব অ্যাডভান্স একটা স্টেপ নিতে অনেকে বাধ্য করে ফেলে। মানে আমার মনে হয় এবার সময় এসেছে, যেহেতু আমাদের কাছে এখন এই টুলটা অ্যাভেলেবেল হয়েছে, আমাদের কাছে আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে নতুনভাবে জেনে বাচ্চাকেও সাহায্য করব, নিজেরাও পারবো। দেখুন আজকে যদি আমার বাচ্চা হ্যাপি থাকে, আর যে কোনো বাবা মায়ের গোল হচ্ছে গিয়ে আমার বাচ্চা যেন একদম সাকসেসফুল কেরিয়ার হয়, বা সেটা তো যে কোনো একটা অনেস্ট প্রফেশন থেকেই হতে পারে। হুম, তা সেই সুযোগটা তো আমার বাচ্চাকে দেব। আমি যদি একটা আমার বাচ্চা কিসের জন্য তৈরি আছে, ওর মধ্যে কি কি গুণ আছে সেটাকে না জেনে সমাজ ব্যবস্থায় কি কি চাইছে সেটা ওর উপর চাপিয়ে দিতে চাই, ও সেটা নাও নিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারে না। খুব অল্প সংখ্যক বাচ্চাই আছে যারা এই জায়গা থেকে ডোন্ট কেয়ার ভাব করে বেরিয়ে আসতে পারে, খুব অল্প পার্সেন্টেজই তারা আসে না। স্যার আপনি কিটের ব্যাপারে কিছু বলছিলেন, বা যে টেকনোলজিটা আপনাদের কাছে আছে সেটাতে যাওয়ার আগে স্যার কিছু কেস হিস্ট্রি আপনারা বলতে পারেন যেটা সাকসেসফুলি এখনো রানিং এ আছে বা আপনাদের কেস হিস্ট্রিতে? হ্যাঁ, আমরা বেশ কিছু স্কুলে এটাকে নিয়ে কাজ করেছি এবং এখানে আমরা নানা রকমের প্রতিক্রিয়া পেয়েছি। হঠাৎ যেমন আমি একটা স্কুল বলে দিচ্ছি, আমি স্কুলের নামগুলো এখানে বলছি না, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই জিনিসটা এরকম হতে পারে, এটা বেশিরভাগ ক্ষেত্রে বহু গার্জিয়ান না ঠিক বিশ্বাস করতে চায় না। একদম সোজাসুজি আপনাকে বলছি, বিশ্বাস করতে চাই না। ভালো কথা, ওখান থেকে দুজন, প্রথম স্কুল থেকে পুরোটা শোনার পর দুজন গার্জিয়ান ঠিক করলো যে আমরা এখনই করাবো টেস্ট। খুব আমরা ওয়েলকাম করলাম, তারা টেস্ট করলো। তাদের যখন টেস্টটা হয়ে গেল, রিপোর্টটা এলো, আপনি বললে বিশ্বাস করবেন না, যে কজন সেদিন প্রেজেন্ট ছিল তারা প্রত্যেকে অপেক্ষা করেছিল রেজাল্টটা দেখার জন্য, তাদের কি আসে, মানে যেটা আমরা বলছি সেটা কতটা সত্যি। এবং আমাদের বলতে খুব ভালো লাগছে যে তারপরে ওই রেজাল্টটা দেখার পর এবং ওটাকে পুরোটাকে ফিল করার পর আমাদের কাছে আরো বহু গার্জিয়ান এসে নিজেরা যোগাযোগ করে টেস্ট করিয়ে গেছে। এবং এটা আমার বলতে আজকে বিন্দুমাত্র দ্বিধা নেই, আমরা আজ পর্যন্ত যতজনের এখানে টেস্ট করেছি প্রত্যেকটি গার্জিয়ানের ফিডব্যাক তারা যা আশা করেছিল তার থেকেও ভালো তারা রিপোর্ট মানে রেজাল্টটা পেয়েছে। এটা আজকে আমরা পুরোপুরি কনফিডেন্টের সঙ্গে গর্বের সাথে বলতে পারছি। এমন একজনও নেই যে বলেছে যে এটা আমাদেরকে হেল্প করেনি বা ম্যাচ করেনি। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আমাদের কাছে একজন এসেছিলেন 65 ইয়ার্সের একজন রিটায়ার্ড স্কুল টিচার। উনি এলেন, উনি এসে বললেন আপনাদের তো এটা শুনলাম, এটা কতটা সত্যি? আমি বললাম দেখুন আমরা তো বলবো, আমরা তো এখনো পর্যন্ত এই কাজ করেছি, এই ফিডব্যাক প্রত্যেকে
যেটা ভেবেছিল তার থেকেও তারা ভালো রেজাল্ট পেয়েছে। তো উনি টেস্ট করালেন, বলে আমি করাবো। বললাম খুব ভালো কথা। আমি বললাম এর থেকে ভালো কিছু হয় না, কারণ আপনি আপনার জীবনটাকে অলমোস্ট কাটিয়ে নিয়েছেন, প্রস কনস সমস্ত কিছু আপনার ফিঙ্গার টিপসে। আপনার থেকে ভালো এই রেজাল্টকে কেউ জাজ করতে পারবে না। বলে হ্যাঁ আমি করবো। করানো হলো, রেজাল্ট এলো। রেজাল্টের আউটকাম হচ্ছে উনি নিজে বলে গেলেন, আমি না আপনাদের এই জিনিসটাকে জাজ করতে এসেছিলাম, আমার আপনাদের কথাগুলোকে ঠিক তখন বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু আজকে আপনি বলতে বাধ্য হচ্ছি বাকিদের মতো যে আমি যেটা ভেবেছিলাম তার থেকেও আমি এটা থেকে আরো বেশি স্যাটিসফাইড। এবং তারপরে যেটা হলো, উনি ওনার 2 নাতির টেস্ট করিয়ে গেলেন। জানতে পারি কি কি ছিল, কি কি বলেছিল ডক্টর? আমরা বলি কি যে আমরা না সাধারণত একজনের রিপোর্ট নিয়ে বলি না। তাও যেহেতু আপনি বললেন, আমি নামটা যেহেতু উল্লেখ করিনি, ছোট ছোট আমি ছোট ছোট যেমন বলে দিচ্ছি। যেমন বলে দিলাম যে ভদ্রলোক খুব ভালো গান গাইতেন, কিন্তু সেই সময় তো কেউ গানকে নিয়ে কেরিয়ার করার কথা ভাবতে পারে না। আজকে বুঝতে পারছেন ওনার বয়স 65, তার মানে ওনার জন্ম হচ্ছে গিয়ে 1959 সালে। সেই সময় ছেলেরা বাড়িতে গান গাইছে, এটাও খুব বড় বাড়ি, বেশিরভাগ বাড়িতে মেনেও নিত না। তখন একটা সাধারণ ছবি ছিল, বাড়িতে মেয়েরা গান শিখবে, ছেলেরা তবলা শিখবে বা অন্য কোনো কিছু। তখন এই ধরে নিন এখন গিটার বা সিনথেসাইজার এগুলো তো একদম মডার্ন ইকুইপমেন্ট না। আজ থেকে 59-60 সালে তো সেগুলো ছিল না। উনি আমাদের কখনো বলেননি গানের ব্যাপারটা। উনি ওখানটাতেই, এবং উনি যে টিচার প্রফেশনটাতে শুরুতে ছিলেন, সেটা হচ্ছে ওনার বাবা ব্যাপারটা করিয়ে দিয়েছিলেন। তখন তো অনেক সময় এইভাবেই কাজকর্ম হতো। তারপরে উনি ভালোবেসে ফেলেছিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শুরুটা হয়েছিল এইভাবে। এবার রিপোর্টে এটা আসেনি যে তার বাবা তাকে করে দিয়েছিল। রিপোর্টে যেটা এসেছিল যে উনি এটা প্রথম দিকে উইলিংলি করেননি, ওনার অন্য কোনো কিছুর চিন্তা ভাবনা ছিল। তো এরকম ছোট ছোট জিনিসগুলো যেগুলো ওনাকে খুব স্ট্রাইক করেছিল, এবং যেগুলো উনি আমাদের সামনে কখনো কোনো আলোচনা পর্যন্ত করেননি। নর্মাল এসেছিল, বলেছেন করাবো, হ্যাঁ, করিয়ে রিপোর্ট যখন বেরোয় তখন আপনি ডিসকাস করেছেন। এবার আমাদের যে রিপোর্টটা আসে না, আমরা রিপোর্টটা যখন কাউকে দেই, দেখুন এখানে কিছু তো টেকনিক্যাল ব্যাপার থাকে যেটা আমাদের সেকেন্ড পার্টে আলোচনা হবে। তো এই রিপোর্টটা আমাদের একজন কনসালটেন্ট থাকেন, যে এই রিপোর্টটাকে পুরোটা এলাবোরেট করে দেন। আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে করা উচিত, কতটা করা উচিত, সমস্তটা গাইড করা। এমন না যে শুধু টেস্ট হলো, রিপোর্ট এলো আর আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হলো। আপনাকে তো জিনিসটা বুঝিয়েও দিতে হবে, নাহলে আপনি এগোবেন কি করে। একটু বিষয়টা দুটো মানে কিট ব্যাপারটা বা যে বিষয়টা নিয়ে মানে আজকের পডকাস্টটা, সেই ব্যাপারটা একটু বিষয়টা হচ্ছে আমরা যে আলোচনাটা করছি এতক্ষণ ধরে, আমি সারাক্ষণ এর আগে টুল কথাটা ব্যবহার করে এসেছিলাম। আমাদের এই টুলটার নাম হচ্ছে DMIT, ডার্মাটোগ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা করি কি, আমাদের তো ফিঙ্গারপ্রিন্ট আছে, প্রত্যেকেরই আছে, এবং প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টই ইউনিক। এটাও আমরা সবাই জানি, কারোর সঙ্গে কারো মেলে না। আমরা এই ফিঙ্গারপ্রিন্টকে অ্যানালিসিস করতে করি, কেননা ফিঙ্গারের সঙ্গে আমাদের ব্রেনের সরাসরি যোগাযোগ রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক, প্রত্যেকটা মানুষও ইউনিক। এই টুলটা সাহায্য করে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ইউনিকনেস আছে সেটাকে খুঁজে বার করতে। আজকে আমি যদি তার সেই ইউনিকনেসটাকে বার করে দিতে পারি, আমাদের কাছে এখন যে টুলটা রয়েছে সেটা আমরা করি কি, ফিঙ্গারপ্রিন্টকে আমরা একটা অ্যানালিসিস করি। আমরা সবাই জানি যে ফিঙ্গারপ্রিন্ট ইজ এ ইউনিক ওয়ান, কারোর সঙ্গে কারো মেলে না। তো প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক, প্রত্যেকটা মানুষও ইউনিক।
আজকে যদি আমি কাউকে তার ইউনিকনেসটা খুঁজে পেতে সাহায্য করি, তাহলে তো সে একটা নতুন ধরনের পাথ পাবে। সে পাবে, বাচ্চাদের ক্ষেত্রে বলতে তার গার্জিয়ানরা পাবে। আমরা আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা গার্জিয়ানকে আমরা বলতে চাইছি আপনাকে আপনাদের বাচ্চাদেরকে ঠিকমতো জানুন। আপনারা যখনই বাচ্চাকে জানতে পারবেন দেখবেন বাচ্চা আপনার কথা শুনছে। বাচ্চার উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না। বা আজকে যে লোকটি বা যে ছেলেটি আজকে ধরুন কেরিয়ারের একটা জাংশনে আছে, আমি এক্ষেত্রে বলে নিচ্ছি ধরেন ক্লাস 8, 9, 10 এই যে সময়টা, সেই সময় তার উপর কিছু চাপিয়ে দেবেন না। ওর কমফর্ট জোন কোনটা। এখন কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস বলে ওভাবে কোনো কিছু নিয়ে ভাববেন না। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা ট্রেড থেকে প্রচুর কেরিয়ার অপশন তৈরি হচ্ছে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা সেই কেরিয়ার অপশনগুলোকে পর্যন্ত আপনাদের কাছে আইডেন্টিফাই করে দেবো কোন কোন কেরিয়ার অপশন। আপনি কাউন্সিলিংও করে দেন? দেখুন, এই কাউন্সিলিং কথাটায় না আমার একটু আপত্তি রয়েছে। আমাদের সমাজে কাউন্সিলিং কথাটাকে একটু অন্যরকমভাবে নেওয়া হয়। মানে ছেলের মেয়ের মাথা খারাপ হয়েছে, আমরা কখনো কাউন্সিলিং বলি না, বা কাউন্সিলারও বলি না। আমরা বলি আমাদের একজন কনসালটেন্ট আছেন, যিনি আপনাকে প্রপার ওয়েটা দিয়ে দেবে, যিনি আপনার সঙ্গে একটা থ্রু প্রপার কনসালটেশনের মাধ্যমে আপনাকে টোটাল ওয়েটা বলে দেবে, আপনি সেইভাবেই চলুন। আর এই পুরো ব্যাপারটা কিভাবে কি কাজ করছে, কিভাবে এই প্রপার পুরো প্রসেসটাকে রান করা হয়, বা কিভাবে এই টুলটা পুরোটা সায়েন্টিফিক্যালি রান করছে, সেই জিনিসটা আমাদের যিনি কনসালটেন্ট আছেন উনি আপনাদেরকে এরপর ব্রিফ করে দেবেন। না ডিস্টার্ব করতে আসেনি, বিমান স্যার আজকে আমাদেরকে পদ্ধতিটা বলেছেন। এবার আমরা জানবো আমাদের ব্রেনের যে রাইট এবং লেফট কি কাজ হয় এবং কার কাছে, ঐশিকা ম্যামের কাছে। এবং ঐশিকা ম্যাম আমাদেরকে এটাও বলবে যে আমাদের জীবনে যে ডিপ্রেশনটাকে কি করে দূর করতে পারবো। এটা বিশেষ করে কিন্তু প্যারেন্টসদেরকে বলছি। আপনাদের সন্তান যদি ধরুন কোনো বাজে ডিপ্রেশনে থাকে এবং কোনো বাজে পদক্ষেপ নিতে চলেছে, সেই জায়গাটা আটকানোর জন্য ঐশিকা ম্যাম আজকে কিছু টিপস দেবেন। এবং আপনারা যদি এই কল করে যদি নাম্বারটায় কথা বলেন, তাহলে আপনারাও সেই কাউন্সিলিংটা নিতে পারেন এবং ডিএমআইটি আপনার সন্তানদের করাতে পারেন। সো বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে চলে যাবো। কেমন আছেন ম্যাম? ভালো, খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই চলছে। স্যার যেখানে শেষ করেছিলেন যে পদ্ধতিটা কি বা গ্যাজেটটা কি সেটা বললেন স্যার, এবং তিনি একটা জিনিস বললেন যেটা হচ্ছে যে আমাদের কনসালটেন্ট আছে একজন, যিনি আপনি হচ্ছেন। তো আপনার ভূমিকাটা কি একটু বলে যদি আপনি প্রসেসটা একটু বলেন, মানে সেটা টেস্টের পর রিপোর্ট বেরোলো, সেটা আপনি বোঝান প্যারেন্টস বা স্টুডেন্টদেরকে, তো সেই পদ্ধতিটা কি? অ্যাকচুয়ালি যেটা আমরা যে প্রসেসটা স্টার্ট করি প্রথমে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা কালেক্ট করা। প্রত্যেকটা ফিঙ্গার্সের আমরা 3টে করে ইমপ্রেশন নিয়ে থাকি, লেফট, রাইট অ্যান্ড সেন্টারের। দেন আমাদের পামের যে এটিডি অ্যাঙ্গেল আছে, সেই এটিডি অ্যাঙ্গেলটাও ফাইন্ড আউট করে আমাদেরকে কালেক্ট করতে হয়। এই টোটালটাই আমরা আমাদের সেন্ট্রালাইজড ল্যাবে পাঠাই এবং সেখান থেকে 3 to 4 ওয়ার্কিং ডেজ লাগে, যার মধ্যে পুরো বিষয়টা সফটওয়্যার অ্যানালিসিস করে এবং তার একটা রিপোর্ট আসে। এর পরের কাজটাই হচ্ছে আমার, যে রিপোর্টে কার কতটা কি পটেনশিয়ালিটি, ট্যালেন্ট আছে, তার বেসিসে আমরা তাকে কি সাজেস্ট করব। অর্থাৎ তার কোন জায়গাটায় স্ট্রেংথ পয়েন্ট, কোন জায়গাটা তার উইকনেস, কোনটা তার জন্য ভালো হতে পারে, বেটার হতে পারে, বা তার কোন জায়গাটায় বেটার রয়েছে সেটাকে সে আরো বেশি বেস্ট বানাতে পারে, সেই জায়গাটায় আমরা তার সঙ্গে কনসাল্ট করে থাকি। সেটা প্যারেন্টসের সঙ্গেও, অ্যাডাল্ট যারা হয়, যারা টেস্ট করে তাদের ক্ষেত্রে তারাও থাকতে পারে। বাট কিছু কিছু পার্ট যেহেতু আমাদের এটা প্যারেন্টসদের সঙ্গেই বেশি ডিসকাস হয়, কারণ তারাই সব থেকে বেশি আপব্রিঙ্গিংটা বাচ্চাদের দিয়ে থাকে। অর্থাৎ এনভায়রনমেন্ট, আপব্রিঙ্গিং, এই জিনিসগুলো তারাই কিন্তু বাচ্চাদেরকে বেশি ফোকাস করে দিতে পারেন। তো সেই জন্য আমাদের প্যারেন্টসের সঙ্গে ডিসকাশনটা হয় এবং তারপর আমরা যে বাচ্চা রয়েছে যদি অ্যাডাল্ট না হয় তখন তার সঙ্গে আমরা কনসাল্ট করি, তাকে কিছু গাইডেন্স দেওয়া, কিছু ফলো করার কথা বলা। তো বেসিক্যালি এই কাজটাই আমাদের থাকে।
এবং এটার পর আফটার 3 মান্থস অর 6 মান্থস আমরা যে রেমেডিস গুলো বা অ্যাক্টিভিটিস গুলো প্রোভাইড করি তার উইকনেস এরিয়াস ফাইন্ড আউট করে, সেটার পর আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি যে কিরকম রেসপন্স সে করছে বাড়িতে। যদি দেখা যাচ্ছে সেখানে তার রেসপন্সের যে কন্টিনিউয়েশনটা সেটা অনেকটা কম বা হয়তো অতটা পরিমাণে প্যারেন্টসরা দিতে পারছেন না, তখন আমরা তার প্রসেসটা আবার চেঞ্জ করে তাকে আবার নেক্সট স্টেপের জন্য রেডি করার জন্য তাকে আবার নতুন কিছু রেমেডিস প্রোভাইড করে থাকি। বলা যেতে পারে যেরকম ডাক্তাররা একটা যেটা হচ্ছে তার ডিজিজ সেটা ফাইন্ড আউট করার পরে তাকে একটা ওষুধ প্রেসক্রাইব করলেন, যদি সেটা খুব ভালোভাবে কাজ করছে, রেসপন্স করছে, দেন সেটা ঠিক আছে। আর যদি মনে হয় যে না এটা যখন রিপোর্টটা এলো বা হয়তো বাবা মা কিছুদিন পর এলেন বা সেই ব্যক্তি এলেন যে আমার এটা ঠিক মতো কাজ করছে না, তখন তো তার অল্টার আবার মেডিসিন তাকে প্রোভাইড করা হয়। সেরকম ভাবে আমরাও রেমেডিস অ্যাক্টিভিটিস প্রোভাইড করে থাকি। ওকে ম্যাম, এই যে সাবজেক্টটা বা যে জিনিসটার দ্বারা আপনারা কেরিয়ার ঠিক করেন, কত বছরের বাচ্চাদের জন্য এটা মানে শুরু হয়, মানে কত বছর হলে একটা বাচ্চা সে স্টার্ট করতে পারে? দেখুন, বেসিক্যালি যখন আমরা মাতৃগর্ভে থাকি আমাদের 13th to 19th উইকের মধ্যেই আমাদের ব্রেনের স্ট্রাকচারটা গঠন হয় নিউরনসের, এবং প্যারালালি সেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে যেহেতু ইন্টারকানেক্টেড, আমাদের ফিঙ্গারপ্রিন্টেও ইমপ্রেশনটা আসতে থাকে। বাট সেটা ক্লিয়ারিটির সঙ্গে আসে 2.5 বছরের পর থেকে। ওকে, ঠিক আছে, কারণ কি ফিঙ্গারসের যে রিজেস গুলো আছে সেগুলো আইডেন্টিফাই তো ফার্স্ট করতে হবে, তো সেটা আমরা ক্লিয়ারিটির সঙ্গে পাই 2.5 বছর বয়স থেকে আপ টু এটা 70 বছর অবধি থাকে, এবং তার মধ্যে যে কোনো ব্যক্তি এটা ট্রাই করতে পারেন। এই পৃথিবীতে যে এত মানে কয়েকশো কোটি লোক বসবাস করছে, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তো প্রত্যেকে কি ইউনিক? প্রত্যেকেই ইউনিক। একটা অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা আছে, যেটা হচ্ছে উনি বলেছেন যে এভরিবডি ইজ এ জিনিয়াস ওয়েন দে আর ইন দ্য রাইট পজিশন। প্রত্যেকের জিনিয়াস হওয়ার একটা রাইট ওয়ে আছে, এবং সেটার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টগুলো ভীষণভাবে একটা বড় ভূমিকা পালন করে। নর্মালি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু 3 টাইপসের হয়, তার মধ্যে কিছু আরো ডিফারেন্ট টাইপসেরও আছে, বাট বেসিক্যালি 3 টাইপসের হয়। তো একটা প্যাটার্ন হচ্ছে হোল্ড, সেকেন্ড হচ্ছে লুপ, আর থার্ড হচ্ছে আর্ক। তো প্রত্যেকটা মানুষের মধ্যে আইদার এই 3টে প্যাটার্ন মিক্সড করে থাকতে পারে, কারোর মধ্যে যে কোনো 2টো প্যাটার্ন থাকতে পারে, কারোর মধ্যে এই হোল্ড প্যাটার্ন, লুপ প্যাটার্নের যে টাইপস আছে সেগুলোর মধ্যেও থাকতে পারে। এবার সেটার বেসিসে তার ক্যারেক্টারিস্টিক্স, তার পোটেনশিয়ালিটি, ট্যালেন্ট আলাদা আলাদা হয়। তো ওই 3টে প্যাটার্ন কারোর মধ্যে মিক্সড আপ থাকতে পারে, হতে পারে কারোর 4টে আঙুলে একই প্যাটার্ন রয়েছে, বাকি যে 6টা আঙুল সেখানে দুটো দুটো করে প্যাটার্ন মিক্সড আপ করা রয়েছে। তো এইভাবেই প্রত্যেকের প্যাটার্নটা আলাদা হয় এবং প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টও আলাদা হয়। ঠিক আছে, এবং সেখানে মেজার আপ করার পরেই আমরা ডিসকাস করতে পারি এবং ডিসাইড করতে পারি যে কোন জায়গাটার জন্য সে কতটা বেটার বা কতটা বেটার নয়, সেখানটায় কিভাবে তার বেটার জায়গায় তৈরি করা যেতে পারে, সেটার পারপাসটাই কিন্তু ডিএমআইটি আমাদেরকে দেখায়। ওকে ম্যাম, আমরা যখন ফোনে কথা বলছিলাম এবং আপনি ডিসকাস করছিলেন যে আমাদের এই ফিঙ্গারপ্রিন্টের সাথে বা আমাদের নার্ভের সাথে আমাদের ব্রেনের একটা কাজ থাকে, তো এই ব্যাপারটা একটু বলবেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ব্রেন দুটো হেমিস্ফিয়ারে ডিভাইডেড, লেফট অ্যান্ড রাইট। আমাদের যে লেফট হ্যান্ড আছে সেটা আমাদের রাইট ব্রেনকে রিপ্রেজেন্ট করে, আর আমাদের যে রাইট ব্রেন আছে সেটা আমাদের লেফট হ্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তো সেইখানে যে লোবস গুলো রয়েছে সেই লোবস গুলো প্রত্যেকটাই আমাদের ফিঙ্গার্সের সঙ্গে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, যেহেতু দুটো ভাগে ভাগ হচ্ছে ব্রেনটা, তো ডান দিকের হাতের যে আঙুল সেগুলো আমার বাঁদিককে রিপ্রেজেন্ট করছে এবং বাঁদিকের হাতের আঙুল ডান দিককে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো সেখানে প্রত্যেকটা ফিঙ্গার্সে যেহেতু আমরা স্ক্যান করি এবং আমরা মেজার করি, প্রত্যেকটা ফিঙ্গার্সেরই কিন্তু আলাদা আলাদা রেজাল্টস আসে যে ওটার ওই পোর্শনে, ওই লোবসে কতটা পরিমাণ সে বায়োলজিক্যালি স্ট্রেংথফুল এবং সেখানে কতটা নিউরনস আছে। ওকে, এইখানেই আমাদের যে ডিএমআইটির ফুল ফর্মটা আমরা যেটা জানি যে ডার্মাটোগ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, সেই এমআই যে থিওরি হাওয়ার্ড গার্ডেনারের প্রত্যেকেই আমরা পড়েছি, যেটাতে বলা হয়েছে যে আমাদের 8 প্রকারের মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে। তো সেই 8 প্রকারের মাল্টিপল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের এই ফিঙ্গার্সের নিউরনসের স্ট্রেংথ হিসেবেই বোঝা যায়।
এবং জানাও যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা আঙুল প্রত্যেকটা ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে। তো সেই লোবসের যে স্ট্রেংথ, সেই লোবসের যে নিউরনসের যে ক্যাপাসিটি, সেটা ধরা পড়ে আমাদের ডিএমআইটির মাধ্যমে, এবং সেখান থেকে আমরা ডিসাইড করতে পারি যে কার কোন ইন্টেলিজেন্সটা বেশি। ম্যাম একটা জিনিস বলুন, ফিঙ্গারপ্রিন্ট আপনার 10টা আঙুলেরই নেন? 10টা আঙুলেরই। কেন? মানে এটা না হলে কি তার পুরো ব্যাপারটা বা ব্রেনের কি চলছে সেটা জানা যাবে না কোনো? জানা যাবে না, যেহেতু আমাদের নিউরনসের স্ট্রেংথটা যেটা বা নিউরনসের গঠনটা আমরা কনভেনিয়েন্ট প্লেস বলতে ফিঙ্গারপ্রিন্টেই পাই। ওকে। সোলের থেকে তো পাওয়া সম্ভব নয়, সেখানে একটা ইমপ্রেশন থাকে, বাট অ্যাকচুয়ালি যেটা আমাদের কাছে কনভেনিয়েন্ট সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, একটা জিনিস বলুন, এই যে ফিঙ্গারপ্রিন্ট বা এই যে হাতেরই তো পুরোটা বলতে গেলে, তো আপনার কাছে কেন যাব? আপনার কনসার্ন নেওয়ার জন্য বা একটা স্টুডেন্টদের ফিউচারের জন্য বা যে কোনো পার্সনের ফিউচারের জন্য জ্যোতিষের কাছে কেন যাব না? আচ্ছা, এটা যদি আপনাকে একটু বলেন। ডেফিনেটলি। বেসিক্যালি অ্যাস্ট্রোলজিও একটা আলাদা সায়েন্স এবং ডিএমআইটিও কিন্তু আলাদা সায়েন্স। অ্যাস্ট্রোলজি যেটা বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে একটা প্রেডিকশন দিচ্ছে, এবং একটা আমি যতদূর আমি জানি সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি, তোমার এটা হতে পারে, এটা হওয়ার চান্সেস আছে। কিন্তু ডিএমআইটি বলছে যে তোমার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি, এই এরিয়াটাই হচ্ছে তোমার এরিয়া, এই ওয়েটাই হচ্ছে তোমার ওয়ে, যেখানে তুমি তোমার মতন করে এই জায়গাটায় ট্যালেন্টেড এবং এখানে তুমি কাজ করলে সাকসেসফুল হবে। ওকে, স্পেসিফিকলি এটা বলেও দেয়? স্পেসিফিকলি আমরা বলে দিতে পারি যে কোন ক্যারিয়ারের, এটা নয় যে আমরা প্রিভিয়াস কিছু বলছি, পাস্ট কিছু বলছি বা ফিউচার কিছু বলছি, এটা নয়। ডিফারেন্সটা আমাদের সঙ্গে এখানে, আমরা প্রেজেন্টকে বলছি, প্রেজেন্ট ও কতটা বায়োলজিক্যালি স্ট্রেংথফুল, কতটা পরিমাণে সে কোন জায়গাটায় কতটা ক্যাপাসিটি নিয়ে জন্মগ্রহণ করেছে, তার বেসিসে সে কি কি কাজ করতে পারে, সেই প্রবাবিলিটিটা আমরা বলে দিই। এবার সেখানে তো ডিপেন্ড করে যে তার কতটা এবিলিটি আছে, সে কোনটা চাইছে, এই ইচ্ছেগুলোকেও আমরা মর্যাদা দিয়ে থাকি। তো ম্যাম, একটা জ্যোতিষ এবং একটা ডিএমআইটি, এই যে দুটো আলাদা বিষয়, তো একটা পার্সন নিজের ফিউচার বা নিজের ছেলে মেয়েদের জন্য সে ডিএমআইটি কেন চুজ করবে এবং জ্যোতিষটা কেন চুজ করবেন, একটু যদি আমাদের বলে। দেখুন, ডিএমআইটি যেটা বলে সেটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল স্ট্রেংথ পয়েন্ট, যেটা নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করতে পারবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যে এজেই ডিএমআইটি টেস্ট করান না কেন, আপনার রিপোর্ট কিন্তু সেম থাকছে, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। বাট আমরা যদি অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সেটা গ্রহের অবস্থানের উপর কিছুটা ডিপেন্ড করে, যেটার ভিত্তিতে আজকে যে রেজাল্টটা রয়েছে বা আজকে উনি যে প্রেডিকশনটা করলেন, 2 মাস পরে সেটা চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু ডিএমআইটি যেহেতু পুরোটাই ফিঙ্গারপ্রিন্ট বেসড, ফিঙ্গারপ্রিন্ট কারোর চেঞ্জ হয় না মৃত্যুর আগে পর্যন্ত, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিএমআইটি স্পেশালিস্ট যারা, তারা কিন্তু সাজেস্ট করে থাকি যে আপনাকে ওয়ান টাইম আসতে হচ্ছে, যেখানে আপনি আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ বা বলতে পারেন যে আপনার টোটাল যে টপ টু বটম যেটুকু আপনার কোয়ারিজ থাকবে, সে সম্পূর্ণটাই আপনি আপনার ক্যাপাসিটিটা জেনে যেতে পারছেন। এবং এটা লাইফে একবারই হয় এই টেস্টটা, মানে একবারই আপনাদের কাছে যাবে, টেস্ট হবে, আর আপনাদের কাছে যেতে হবে না? না, আর যাওয়ার প্রয়োজন নেই। কিছু কিছু এক্সেপশনাল রয়েছে যেগুলোর ক্ষেত্রে হতে পারে কি যে তার কিছু উইকনেস এরিয়াস প্রচন্ড পরিমাণে হাই, মানে উইকনেসের জায়গাটা খুব হাই, তো তার ক্ষেত্রে তিনি কি রেসপন্স করছেন না করছেন, যেটা আমাদের থেকে রেমেডিস বা অ্যাক্টিভিটিস উনি নেবেন বা কনসাল্ট করবেন, সেটার বেসিসে উনি আমাদের ফিডব্যাক দিতে পারেন। বা হতে পারে কখনো কোনো কনফিউশন হলো যে আমি আগে যেটা মাইন্ডসেট করেছিলাম, আপনারা যেটা বলেছিলেন, তো সেটার সঙ্গে আমি চাইছি এটার সঙ্গে প্যারালালি আরেকটা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে রাখতে, বা চাকরির পাশাপাশি বিজনেস করতে। সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করুন আমি কোন বিজনেসটার জন্য অ্যাপ্লিকেবল বা কোন বিজনেসটা আমার জন্য ঠিকঠাক, সেক্ষেত্রে তারা আরেকবার কনসাল্ট করতে পারেন, বাট রিপোর্ট সেম থাকছে। ওকে, আর ম্যাম এটার অনুপাতটা কেমন হতে পারে? একটা জ্যোতিষের যে ফিস বা যেটা ওনারা চার্জ করে থাকেন এবং আপনারা যে ডিএমআইটিতে যেটা চার্জ করে থাকেন, এটা অনুপাতটা কত? 10-এ যদি আপনাকে জিজ্ঞেস করি, জ্যোতিষ 10, তা আপনাদেরটা কত হতে পারে? সেক্ষেত্রে আমাদেরটা 1/4 থেকে 1/5 এর মধ্যেই ওকে হবে, এবং সেটা একবার হচ্ছে, একবার ওয়ান টাইম ইনভেস্ট। মানে যদি আমি ওখানে 100 টাকা খরচা করি, এখানে আবার 24 বা 25 টাকা। সেভাবে। তো আপনাদের মানে এটার যে নিট
ফলটা, মানে একটা স্টুডেন্ট নিজের ফিউচারটা তৈরি করে নিচ্ছে কোনো রকম পাথরের ছাড়া বা ছাড়া, কোনো জায়গায় মনে হচ্ছে না যে জিনিসটাতে কিছু জায়গায় আপনি বাদ দিয়ে দিচ্ছেন, যে এটা ওখানে না গিয়ে তুমি আমাদের এখানে এলে সিওরিটি হয়ে গেল যে তুমি ঠিক, তুমি এটা করলে বা এইভাবে মা বাবা যখন জেনে যাচ্ছে যে আমার ছেলে মেয়ের মধ্যে এটা যখন হয়ে যাচ্ছে, আমি জেনে যাচ্ছি যে এটা করলে আমার ছেলে ভালো হয়ে যাবে, তাহলে সেই জায়গা থেকে আর তারা ওখানে যাবে না। না, সম্পূর্ণ তার ক্যাপাসিটিটা তো জেনে যাচ্ছেন আগে থেকে, স্ট্রেংথ পয়েন্টটা যেটা নিয়ে আমাদের কাছে তথাকথিত ভাবে আমরা যেটা জানি যে লাইফে সাকসেসফুল হওয়া। তো সেটার জন্য আমাকে কি কি ফলো করতে হবে, আমার যেটা ক্যাপাসিটি সেই অনুযায়ী বা আমার নিউরনসের স্ট্রেংথ অনুযায়ী যদি আমি প্রথম থেকেই সেখানটায় ফোকাসড হয়ে যাই এবং আমি যদি ডিটারমাইন্ড হয়ে যাই যে এটাই আমার রাইট ওয়ে, আমার বেস্ট ভার্সন এটাই, এখানে আমাকে আরো বেস্ট করতে হবে, তো সেখানেই যদি সে তার সমস্ত টাইম এবং তার যে সেলফ এস্টিম ইনভেস্টমেন্ট বলা যেতে পারে এবং তার যে চেষ্টা প্রচেষ্টা সম্পূর্ণটা সে একদম সেলফ সেন্ট্রিক হয়ে গেল যে আমি এই দিকে আমার পোটেনশিয়ালিটি রয়েছে, আমি এই দিকটা এগোলে এটা আমার রাইট ওয়ে রাইট পাথ, তো সেক্ষেত্রে আমি তাহলে সাকসেসফুল খুব ইজিলি হতে পারবো। যেটা কনফিউশনের মধ্যে না থেকে, আমরা তো বিভিন্ন রকম ট্রায়াল এন্ড এরার মেথড করেই থাকি, এটা হচ্ছে না তো ওটা ওর হচ্ছে তাহলে আমারও হতে পারে, আমি তাহলে একবার চেষ্টা করে দেখি, বাট তার আগেও জানা দরকার যে সেটার জন্য তুমি রেডি কিনা, তুমি প্রিপেয়ার কিনা, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে কিনা। এখন যদি আমি একজন সিঙ্গারকে বলি ক্রিকেটার হতে, সেটা তো পসিবল নয়। আজকে যারা সফলভাবে সিঙ্গার বা ক্রিকেটার, তারা কিন্তু কেউ নিজের প্রফেশন ছাড়া অন্য প্রফেশনে নিজেকে ফিট করাতে পারবে না, কারণ তাদের সেই পোটেনশিয়ালিটি রয়েছে এবং লাকিলি তারা সেটা খুঁজেও পেয়েছেন। বাট আমরা অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে কনফিউজ, যে আমরা বুঝে উঠতে পারি না, এটা করব, এটা ভালো হচ্ছে, দুদিন ভালো হলো, তারপরে আমার মনে হলো না এটা ভালো লাগছে না। কিছু কিছু ফ্রিকেল মাইন্ডও আমাদের ডিসিশন নিতে কিন্তু অনেক সময় ব্যারিয়ার্স হয়ে যায়। যেমন বলা যেতে পারে, হয়তো আমি দেখতে পাচ্ছি যে পেরেন্টসরা হয়তো চাইছেন যে বাহ, অবজার্ভ করছেন কোন একটা টাইমে যে ও বেশ ভালো ডান্স করছে, তাহলে ওকে ডান্সের দিকে দেওয়া যেতে পারে, দেখা গেল সে করছেও, মোটিভেটও হয়েছে যে ডান্স করবে। তো সেখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিএমআইটি রিপোর্টে দেখে থাকি যে এই ডান্সটা নিয়ে কতদিন লং লাস্টিং করতে পারবে, ইনফ্লুয়েন্সড হচ্ছে, বাট তার লং লাস্টিং করা বা ওই পোটেনশিয়ালিটিটা নিয়ে সে কত দূর এগোতে পারবে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হয় যে হয়তো অতটাও নেই, বাট তার ইচ্ছেটা রয়েছে। তো ইচ্ছে আর আপনার যে এবিলিটি, এই দুটোর মধ্যেও কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। ইচ্ছেটা কিছু দূর নিয়ে যেতে পারে, বা এবিলিটিটা হয়তো সেই জায়গাটায় গিয়ে আর নিয়ে যেতে পারে না। ইচ্ছেটা আমার রয়েছে কিন্তু এবিলিটি আমি পারছি না, সক্ষম নই, তো সেখানেও অনেক সময় অনেকে গিভ আপ করে দেয়, সেখানে অনেক সময় ইচ্ছেটা আবার দমে যায়, বা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার ইচ্ছেটা যেদিকে, তার পোটেনশিয়ালিটিও সেই দিকেই রয়েছে, সে আগে থেকেই বুঝতে পারছে নিজেকে, তো সেখানে তার ইনভেস্টমেন্টটা একদম যুক্তিযুক্তই হয় এবং আমরাও তাকে বলে থাকি, সাজেস্ট করে থাকি সেদিকে এগোনোর জন্য। একদম ম্যাম, একটা আমরা ওভার দ্য ফোন কিছু কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে টিনেজ বাচ্চা যারা আছেন, মানে যারা ধরুন ক্লাস 9-10-এ পড়ে, তাদের একটা শারীরিক গঠনে চেঞ্জ হয়, ঠিক আছে, এবং এই রিপোর্টগুলো কি আপনারা দেখতে পান যে তার এই ব্যাপারটা প্রবলেম হতে পারে, বা যেটা সত্যি কথা বলছি, অনেক সময় অনেক ছেলেদের কথা বলি, তখন তাদের একটা বোনার হওয়ার সময় থাকে, বোনার হচ্ছে মাঝে মাঝে, তারপর মাস্টারবেট করতে ইচ্ছা করছে, বা এই যে বিষয়গুলো হয়, একটা স্টুডেন্ট সেই জিনিসগুলো এখন এসেন্সটা পাচ্ছে, ঠিক আছে, আবার আজকালকার দিনে বেশি হচ্ছে কারণ হচ্ছে হাতে ফোনটাও পেয়ে যাচ্ছে, একটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এর আবার মানে এর বিকল্প আছে, অনেক বাচ্চা যেটা ফোনটা নিয়ে ভালো কাজেও লাগাচ্ছে পড়াশোনার দিক থেকে, কারণ করোনার পর থেকে সবাই একটু ফোনের ভেতর ঢুকে গেছে। তো এই ডিএমআইটি থেকে এটা কি কোনোভাবে ঠিক করা যায় যে যাদের এরকম প্রবলেম আছে, যারা কনসার্ন করতে আছে, দেখুন আমি একসময় আপনাদের কাছ দিয়ে করিয়ে নিয়ে গেছিলাম, আজকে আমার ছেলে বা মেয়ে এরকম একটা জায়গায় পড়ে গেছে, তো সেখানে কি আপনারা কনসালটেন্ট করেন বা কনসার্ন করেন যে না আপনাকে এরকম ভাবে করতে হবে, এরকম করলে জিনিসটা ঠিক হবে? একদম, ডিএমআইটি যেহেতু ওভারঅল আপনার সমস্তটা সম্পর্কেই বলে ডিটেলস, তো সেখানে আমরা যখন রিপোর্টের ভিত্তিতে কনসাল্ট করি, তখন আমরা কিন্তু যে কোনো পার্টিকুলার একটা বা দুটো জিনিস দেখে করি না। আমাদের কিছু লেফট ব্রেন রাইট ব্রেনের একটা ডমিনেন্সের বিষয় আছে, তার লার্নিং স্টাইলটা কেমন সেটা দেখার ব্যাপার আছে, সে সেলফ কগনিটিভ না এফেক্টিভ লার্নার না রিভার্স থিঙ্কার, এইগুলো দেখার ব্যাপার আছে, এবং সব থেকে
থেকে বড় যেটা বিষয়, সিচুয়েশন হ্যান্ডেল করার যে এবিলিটিটা, সেটা তার মধ্যে কতটা আছে। তো সেটাকে আমরা পার্টিকুলার অ্যাডভার্সিটি কোয়েশ্চেন্ট বলে থাকি, যেটা আমরা আইকিউকে আমরা ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট হিসেবে চিনি, বাট আমাদের ডিএমআইটির ক্ষেত্রে কোয়েশ্চেন্টের আরো 3টে পার্ট আছে: ইমোশনাল কোয়েশ্চেন্ট ইকিউ, অ্যাডভার্সিটি কোয়েশ্চেন্ট একিউ এবং ক্রিয়েটিভিটি কোয়েশ্চেন্ট। তো সেখানে এই যে যে আপনি বাচ্চাদের কথা বলছেন, দেখা যায় যে আমাদের নর্মালি লেফট ব্রেন আর রাইট ব্রেন ডমিনেন্সের একটা বিশাল ভূমিকা রয়েছে এখানে। আমাদের ডিএমআইটিতে লেফট ব্রেন এবং রাইট ব্রেনের মধ্যে যে ডিস্টেন্সটা, আমরা যেটাকে ব্যালেন্সড ব্রেন বলে থাকি, যদি কারোর দেখা যায় যে ব্যালেন্সড ব্রেন, তার ক্ষেত্রে কি হয়, যে কোনো ডিসিশন নিতে একটা ব্রেন আরেকটা ব্রেনকে হেল্প করে থাকে, যেহেতু তারা ব্যালেন্সড। কারণ আমাদের লেফট ব্রেন লজিক্যাল থিঙ্কিং নিয়ে থাকে এবং রাইট ব্রেন হচ্ছে ইমোশনাল। তো যে পার্টটা, যদি কোনো পার্ট দেখা যায় যে ব্যালেন্স ব্রেন নয়, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়, তার ক্ষেত্রে কি হয়, যে ব্রেনটা বেশি ডমিনেন্ট সে অন্যজনকে এফেক্ট করে। ওকে। যদি কেউ লেফট ব্রেন অতিরিক্ত ডমিনেন্ট হয়, তাহলে সে কি করে, ইমোশনাল পার্টটাকে একদম দমিয়ে রাখে, সে লজিক্যালি সবকিছু বিচার করে। বাট এটা তো ফ্যাক্ট যে আমরা সব ক্ষেত্রে আমাদের ইমোশনটাও প্রয়োজন, লজিকটাও প্রয়োজন। তো দুটো তো কোনোটা একটা বেশি হলে পরে কি হয়, যেটা অসঙ্গতি হয়, কনসিস্টেন্সি হারিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে যারা বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যায় বা যাদের রাইট ব্রেনটা খুব বেশি ডমিনেন্ট, তারা কি করছে, লেফট ব্রেনকে দমিয়ে রাখছে, লজিক্যাল পার্টটাকে। তখন কি হয়, তারা ইমোশনালি ডিসিশন নেয়। এবার ইমোশনালি ডিসিশন নিচ্ছে এবং চালিতও হচ্ছে ইমোশনালি। তখনই কিন্তু ওই যে ফোনটা ভালো কাজে আর খারাপ কাজে লাগানোর যে ডিফারেন্সটা আপনি বললেন, যে বাচ্চাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে, কিন্তু ওরা কিন্তু এই ডিসিশনটা নিতে পারছে না যে আমি ফোনটাকে কি কাজে লাগাচ্ছি বা এইটা আমার জন্য ভালো না খারাপ। এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার মতন এবিলিটি কিন্তু তাদের থাকে না। তো ডিএমআইটি করার ফলে জানা যাবে কিভাবে না, যদি দেখছি যে সেখানটায় আমার ব্যালেন্সড নেই, তার জন্য আমরা কিছু রেমেডিস প্রোভাইড করে থাকি। দুটো ব্রেন কিভাবে ব্যালেন্সড হতে পারে, কিভাবে ও সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসার যে প্রবণতা সেটা ওর মধ্যে আছে কিনা। এই যে সুইসাইডাল টেন্ডেন্সি যেটা এখন খুব বেশি পরিমাণে বেড়েছে, সেটার একমাত্র কারণ হচ্ছে যে সে কিন্তু তার যখন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, সে আর বিকল্প রাস্তা না ভেবে কিন্তু সুইসাইডের দিকে চলে যাচ্ছে। মানে তার ওই মোমেন্টে দাঁড়িয়ে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার মতন কিন্তু এবিলিটি নেই। তো এখানে দেখতে গেলে তো মা বাবারও দোষ আছে। অবশ্যই দোষ বলতে যে তারা যে স্টাইলে ওকে রেডি করার চেষ্টা করছেন, সেই স্টাইলটা হয়তো আরো বেটার হতে পারতো, সেটা কিন্তু ডিএমআইটির মাধ্যমে হতেই পারতো জানলে পরে। বাট যেহেতু তারা জানেন না, তারা তো সত্যি জানেন না, ডিটারমাইন নন যে কোন রাস্তাটা তার ছেলে মেয়ের জন্য বেটার, তো তারা তো তাদের মতন করে চেষ্টা করছেন। সেখানেই তো সমস্যাটা তৈরি হচ্ছে, যে তারা রাইট ওয়েতে ওকে টিচ করছেন নাকি না। ম্যাম, আমরা একেবারেই শেষের দিকে, বা একটা লাস্টে একটা প্রশ্ন করে থাকি সবাইকে, প্রত্যেক গেস্টকে, যে ম্যাম কেকে পডকাস্ট কেমন লাগলো একটু যদি বলেন। ভীষণই ভালো লেগেছে এবং কেকে পডকাস্টের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাদেরকে Thank you. এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। এই যে যে বিষয়টা, এই বিষয়টা মানুষের জানাটা কতটা প্রয়োজন, সেটা যে কেকে পডকাস্ট মনে করেছে, এটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর হোল এন্টায়ার টিমকে ভীষণভাবে আমাদের পক্ষ থেকে, ক্যারিয়ার এন্ড আইকিউর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামী দিনেও আমরা একসাথে আবার এই বিষয়ে এগোতে পারবো, কাজ করতে পারবো। তো ধন্যবাদ সকলকে Thank you, এবং ma'am. দর্শককেও। থ্যাংক ইউ। আর আপনাদেরকেও থ্যাংক ইউ। এর আগে যিনি স্যার ছিলেন বিমান স্যার, আর এখন ম্যাম আছেন ঐশিকা ম্যাম, এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। থ্যাংক ইউ।